দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৭০৬তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দা এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সামনে। একই সাথে প্রবাসে বা বিদেশে আমাদের বাংলাদেশিরা যে সকল দেশে আছেন সেই সকল দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা প্রতি পর্বেই চেষ্টা করি আলোচনা করার জন্য। আমাদের সাথে অতিথি আলোচক হিসেবে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আমাদের সাথে আজকে যুক্ত আছেন। আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। জনাব ফজলুল হালিম রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের দুজন অতিথি আসলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং আমাদের যেই বিদেশে বাংলাদেশি মিশন আছে, বাংলাদেশে যে কূটনৈতিক সম্পর্কগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে দুজনেই অভিজ্ঞ মানুষ। সেই হিসেবে আমরা দুজনের কাছে আজকে আলোচনা করব যে এই আমাদের বর্তমানে যে ইরান এবং ইসরায়েলের যেই যুদ্ধ পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশিরা আসলে সেখানে কী অবস্থায় আছেন, কতটুকু প্রভাব পড়তে পারে আমাদের বাংলাদেশের সাথে সেই দেশগুলোর কূটনৈতিক সম্পর্কে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের অতিথি সিরাজুল ইসলাম, উনি ইরানে ছিলেন দীর্ঘদিন, সেই কারণে আমরা ওনার কাছ থেকে সেখানকার বাস্তবতাও জানতে চাইব। প্রথমে একটু সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু প্রথমে জানতে চাচ্ছি যে এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এখন পরিস্থিতির মধ্যে তো আমাদের মধ্যপ্রাচ্যেও একটি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে সার্বিকভাবে। যদি একটু বলি যে এখন আসলে কি অবস্থা এই মুহূর্তে আসলে ইরানে আমাদের বাংলাদেশিরা যারা আছেন, সেই বাস্তবতা যদি আপনি একটু আপনার পর্যবেক্ষণ একটু জানান। যুদ্ধ চলছে, আজকে যুদ্ধের সপ্তম দিন, সম্ভবত সপ্তম দিনে ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু ক্রমেই জটিল পর্যায়ে গেছে, অর্থাৎ যুদ্ধের পরিধি বা যুদ্ধের মাত্রা বেড়েছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপরে যে হামলা চালানো হচ্ছে সেই হামলা ডেফিনেটলি বেড়েছে এবং প্রথম দিকে আমরা যে সমস্ত খবর পাচ্ছিলাম তার চেয়ে এখন ক্রমেই ইরান তার আধুনিক এবং আরও বেশি উন্নত মানের অস্ত্র ব্যবহার করছে এবং সে সমস্তগুলোর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। আমরা এরই মধ্যে জানতে পেরেছি বা জানছি যে ইসরায়েলের বহু তেল স্থাপনা, সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, তারপরে খোদ রাজধানী তেল আবিব সহ বহু গুরুত্বপূর্ণ জায়গায়, এমনকি মোসাদের হেডকোয়ার্টার, এগুলো সব ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যতদূর জানা যাচ্ছে যে হাইফা বন্দরনগরীতে। হাইফা বন্দরনগরী হচ্ছে যে ইসরায়েলের একেবারে লাইফ লাইন, অর্থাৎ আমাদের চট্টগ্রাম বন্দর যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় অর্থনীতির জন্য, তেমনি হাইফা বন্দরনগরী ইসরায়েলের জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এবং ইসরায়েলের টোটাল তেল যেটা রিফাইন করা হয় তার প্রায় 60 বা 70% তেল এখানেই রিফাইন করা হয় এবং এখানে রিফাইনারি রয়েছে। এবং এই সমস্ত তেল আপনার ইসরায়েলি যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় এবং সেই বিমান ইরানের উপর হামলা চালাতে যায়। তো ইরানের টার্গেট হচ্ছে ওই সমস্ত তেল রিফাইনারি যদি ধ্বংস করে দেওয়া যায় বা অকার্যকর করে দেওয়া যায়, তাহলে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো জ্বালানি পাবে না, জ্বালানির সাপ্লাই পাবে না, তখন আলটিমেটলি বিমান হামলা কমে দেবে। তো আমরা বুঝতে পারি যে বা আমরা জানি ইসরায়েলের যুদ্ধ নীতিতে বা যুদ্ধ কৌশলে বিমান বাহিনীর ব্যবহারটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তাদের বিমান বাহিনীটা শক্তিশালী। এই শক্তিশালী বিমান বাহিনীটাকে যদি কন্ট্রোলে আনা যায় বা অকার্যকর করে দেওয়া যায়, তাহলে ইরানের জন্য যুদ্ধটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। সেই টার্গেটে ইরান ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। ইসরায়েল ঠিক পাল্টাপাল্টি ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে, বাট আমরা জানতে পারছি এখনও পর্যন্ত যে ইরানের আকাশে প্রথম দিন ঢুকে যে যুদ্ধগুলো বা হামলাগুলো করেছে, এরপরে কিন্তু ইরানের আকাশে ঢুকে ইসরায়েলের বিমান ইরানের আকাশে ঢুকতে পারছে না। ইসরায়েল হামলা চালাচ্ছে বেসিক্যালি ইরাকের আকাশে থেকে। ইরাকে যেহেতু ইরাকের আকাশ সীমার মধ্যে থেকে তারা ইরানের আকাশে হামলা করছে। যে আমরা আপনার কাছ থেকে আরো বেশ কিছু বিষয় জানবো, সেখানে বাংলাদেশিদের কি অবস্থা। আপনার নিজের সন্তানও সেখানে লেখাপড়া করছে। আমার ছেলে, জি আপনার ছেলে আছে। আমরা একটু অধ্যাপক ফজলুল হালিম রানা স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে যদি একটু এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই যুদ্ধ আসলে আমাদের উপরে কতটুকু প্রভাব ফেলছে, যদি একটু প্রাথমিক ধারণা দেন, তারপর আমরা অন্য প্রশ্ন করবো। না, যুদ্ধ যখন সংগঠিত হয় তখন শুধু আমাদের উপর নয়, সারা বিশ্ববাসীর উপরই এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। যেমনটা আমরা এই আপনার কিছুদিন পূর্বে বা কয়েক বছর পূর্বে যেটা দেখলাম যে রাশিয়া ইউক্রেন
যুদ্ধের সময়, যখন সেই রাশিয়া কিংবা ইউক্রেন আমাদের দেশ থেকে কত দূরে, কিন্তু সেখানকার যুদ্ধের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু একটা যুদ্ধ যখন সংঘটিত হয় তখন শুধু ওই রিজন কিংবা তার টেরিটরির মধ্যে সীমাবদ্ধ থাকে না, গ্লোবালি এর একটা ইফেক্ট রয়েছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের বেলায় আপনি যে প্রশ্ন করেছেন, বাংলাদেশে বেশ কয়েক ধরনের সমস্যা তৈরি হতে পারে। এর মধ্যে আমি প্রথমে রাখবো হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি রেমিটেন্স, অর্থাৎ আমাদের যে শ্রমিক ভাইয়েরা রয়েছে মধ্যপ্রাচ্যে বিশেষ করে, অর্থাৎ বাংলাদেশ থেকে গিয়ে যারা কাজের উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে যারা কাজ করে, এবং পুরো হয়তো ইরানে এই সংখ্যাটা খুবই কম, কারণ ইরানে আপনার আমাদের সংখ্যাটা হয়তো আপনার যতটা কম তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে টোটাল মানুষই আছে, অর্থাৎ বিদেশি লোক ইরানে বসবাস করে সব মিলিয়ে 30,000-এর মতো। আমাদের 2,000-এর মতো বলা হচ্ছে, আমাদের 2,000 বা 2,500, বাট অফিসিয়ালি ফিগারটা আরো কম, মাত্র 672 জন। তো কাজেই সেই নাম্বার বিষয় হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে তো আমার প্রায় 70 লক্ষের বেশি শ্রমিক রয়েছে, অর্থাৎ আমাদের জনশক্তি, বেশিরভাগই জনশক্তি আমাদের ওই সকল দেশে। সেই জায়গা থেকে আমরা এখান থেকে কিন্তু আমাদের যে রেমিটেন্স, আমাদের যে গর্বের জায়গা, সেটা কিন্তু পুরোটাই আসে মধ্যপ্রাচ্য থেকে, এবং যার ফলে আমাদের আপনি বলতে পারেন আমরা আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভ নিয়ে, আমাদের অর্থনীতি নিয়ে আমরা এক ধরনের গর্ব অনুভব করি। কিন্তু যখন এই যুদ্ধ প্রলং হবে, অর্থাৎ এটা যদি আপনার স্কেলেটস হয়, তাহলে দেখা যায় যে পুরো এই প্রক্রিয়ার মধ্যে আমাদের রেমিটেন্সটা বাধাগ্রস্ত হবে, এবং বাধাগ্রস্ত যখনই হবে তখন তো আপনার রিজার্ভ কমে যাবে, আর রিজার্ভ যখন কমে যাবে তখন একটা অর্থনৈতিক চাপ তৈরি হবে। এটা গেল প্রথম। দ্বিতীয় ধাপে আমি বলবো, দ্বিতীয় যে প্রভাব সেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় আমরা আমদানি নির্ভর, অর্থাৎ আমাদের যে অয়েল এবং হচ্ছে গ্যাস, এই দুটোই কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, এবং এটা আমরা মধ্যপ্রাচ্য থেকেই নিয়ে আসি। এনএলজি হোক বা আমি যেটা বলছিলাম যে অয়েল হোক, অর্থাৎ ফুয়েল যেটা আমরা বলছি, তো এগুলো যখন আপনি বাধাগ্রস্ত হবে যুদ্ধ সংগঠিত হলে, তো এর সাথে তো আমার একটা সাপ্লাই চেইন জড়িত, অর্থাৎ আমার প্রোডাকশন, আমার ইন্ডাস্ট্রি, আমার গার্মেন্টস সেক্টর, আমার কৃষিজাত পণ্য, পরিবহন খরচ, এই সব কিছু কিন্তু আপনার প্রাইস হাইক হবে, এবং তখন কিন্তু দেখা যায় যে এই সেক্টর থেকে আমরা যে পরিমাণ টাকা আমরা আয় করতাম এক্সপোর্ট করে, সেই টাকাটা তো আমি আয় করতে পারবো না যুদ্ধের ফলে। তার মানে এই সাপ্লাই চেইনটা ব্যাহত হবে, এবং আমার অর্থনৈতিক জায়গা এখানেও একটা চাপের মধ্যে পড়বে। এরপরে যেটা আছে সেটা আমরা বলতে পারি যে তৃতীয়ত, অর্থাৎ জিওপলিটিক্যাল সাউথ এশিয়ায় এক ধরনের আনরেস্ট তৈরি হবে। কীরকমের? সেটা হলো গিয়ে যখন একটা যুদ্ধ সংগঠিত হয়, বিশেষ করে সেই যুদ্ধ যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে হয়, তাহলে দেখা যায় যে পৃথিবীতে যে সুপার পাওয়ারগুলো রয়েছে, আমরা জানি যে এরা কার্যত দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে তার সামরিক সহযোগিতা, তথ্য প্রযুক্তি দিয়ে সহযোগিতা এবং গোয়েন্দা সহযোগিতা করছে, ঠিক তেমনি ইরানকেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আপনার উত্তর কোরিয়া, তারপরে রাশিয়ান ফেডারেশন, তারপরে চায়না, এরা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, কিংবা তাদের সাথে থাকার এক ধরনের সহমর্মিতা তাদের রয়েছে। কাজেই যখন এই দুটো ব্লকেটে ভাগ হয়ে যাবে, তখন আমার যে প্রতিবেশী দুই রাষ্ট্র, অর্থাৎ আমি সাউথ এশিয়ার কথা বলছি, যে ইসরায়েলকে কেন্দ্র করে কিংবা ইরানকে কেন্দ্র করে ইন্ডিয়া এবং চায়না, এরা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। চায়না যেমন ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ছে, চায়না যেমন ইরানের দিকে ঝুঁকে পড়ছে, ইন্ডিয়া কিন্তু ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ছে। ফলে এখন কিন্তু আমার এখানে যেটাকে আপনার যে ফরেন পলিসি আমার আছে, এইটাকে ব্যালেন্স করা, অর্থাৎ একটা ভারসাম্য নীতি রক্ষা করা খুব টাফ হয়ে যাবে। কারণ যেহেতু এরা প্রত্যেকেই প্রভাবশালী রাষ্ট্র, সে মার্কিন যুক্তরাষ্ট্র হোক কিংবা চায়না হোক কিংবা ইন্ডিয়া হোক, কাজেই আমার কূটনীতি একটা চাপের মধ্যে পড়বে, এটা বলা যায়। কাজেই এই বিষয়গুলোকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি প্রলং হয়, তাহলে হচ্ছে আমাদের এই সংকটগুলো আসলে তৈরি হবে, এবং সে বিষয়ে নিশ্চয়ই আমাদের সরকারও পরিকল্পনা করছেন বা আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন। সিরাজ ইসলাম ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ছেলেও যেহেতু সেখানে আছে, লেখাপড়া করছে, মানে সেখানকার বাস্তবতা যদি আমাদের বাংলাদেশিরা বা সেখানে কী ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে এখন। আমরা যেটি জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে দূতাবাসে প্রায় 400 জনের মতো সেখানে হয়তো তেহরানে আছে, এরকম একটি সংখ্যার কথা বলা হয়েছে, এবং বোধহয় 100 জনের মতো প্রাথমিকভাবে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য একটি তৎপরতা চালাচ্ছিল, যতটা এখন পর্যন্ত সবশেষ খবর যেটি আছে। একটু যদি বলেন যে বাস্তবতা আসলে কি?
বাস্তবতা দুই জায়গা থেকে দুই রকমের বাস্তবতা। একটা বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশের ভেতর থেকে এই সংকটকে কেন্দ্র করে আমাদের নাগরিকদেরকে ফিরিয়ে আনার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কী ধরনের তৎপরতা, কী ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে, এই এক বাস্তবতা। আর এক বাস্তবতা হচ্ছে যে ইরানে যারা অবস্থান করছে আমাদের বাংলাদেশের নাগরিকরা, তাদের বাস্তবতা। আমি আমার ছেলের কাছ থেকে যা জানতে পারছি, আমার ছেলে তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ে, 3rd ইয়ারের স্টুডেন্ট, তেহরানে থাকে আলটিমেটলি, রাজধানী কেন্দ্রতে, রাজধানীতেই থাকতো এবং ইউনিভার্সিটির ডরমেটরিতে থাকতো। যুদ্ধের সম্ভবত 3য় দিনেই তাদেরকে ডরমেটরি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে তাদেরকে 350-400 কিলোমিটার বা তারও একটু বেশি দূরে নেওয়া হয়েছে, রাজধানীর বাইরে, রাজধানীর বাইরে, এবং নিরাপত্তার জন্যই। সেটা কি আমাদের দূতাবাস না ওই দেশের সরকার? না, ও একেবারেই কমপ্লিটলি ইরানের পক্ষ থেকে তারাই করেছে। কারা করেছে আমি তাও একদম পরিষ্কার সবকিছু আমি বলছি না, কিছু টেকনিক্যাল কারণে, বাট ইরানের পক্ষ থেকে তাদের সেই প্রস্তুতি আছে বিদেশিদের ক্ষেত্রে বা তাদের নাগরিকদের ক্ষেত্রে এই কাজটা করেছে। যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আলটিমেটলি যারা ওখানে পড়ে, যে দেশে পড়ছে তাদের জন্য তো তারা আছে, অনেকে হয়তো সেই দেশেই থেকে যাবে ডাক্তার হয়ে বা যেখানেই যাক, আবার বিদেশি নাগরিক হিসেবে তাদের বিদেশি নাগরিক হিসেবে একটা প্রভাব সেটা তো থাকবে। প্লাস বিদেশি নাগরিক তাদের ওখানে পড়তে গেছে, তাদের তো দায়িত্ব বেশি, একটু অভিভাবকের ভূমিকা। এবং ইরান আলটিমেটলি মধ্যপ্রাচ্যের অনেক দেশের চেয়ে ইরানের লোকজনের মন মানসিকতা, কৃষ্টি কালচার অনেক কিছুই অনেক বেশি উন্নত, ডেভেলপ এবং খুব মাইল্ড, সফট। তো যাই হোক, সরিয়ে নিয়েছে। তো সরিয়ে নেওয়ার পরে যেটা হচ্ছে যে যুদ্ধের যে বিস্তৃতি ঘটছে, এবং আপনি জানেন যে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধের কৌশল, সেই যুদ্ধের কৌশলে কিন্তু কোনো মানবাধিকার কার থাকলো কি থাকলো না, জনপদটা ধুলাই মিশে গেল কি গেল না, এগুলো তারা কেয়ার করে না। যার কারণে ইরান যদিও অনেক বড় দেশ এবং তার শক্তি সামর্থ্য যথেষ্ট ইসরায়েলকে প্রোটেক্ট করা বা তার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর শক্তি সামর্থ্য যথেষ্ট, তারপরেও ইরানের কোথায় কখন হামলা করবে তার কোনোই গ্যারান্টি নেই। কোনো ওরা মানবাধিকারের কিচ্ছু মানছে না, আমরা পরিষ্কার করে গাজায় দেখছি। সেই জায়গা থেকে হাসপাতালে পর্যন্ত তারা হামলা করেছে, হাসপাতাল, খাদ্য সংগ্রহ করতে গেছে বুভুক্ষ মানুষ, তাদের উপরে হামলা চালাচ্ছে, প্রতিদিন শয়ে শয়ে মানুষ মারছে। সেক্ষেত্রে ইসরায়েল আমেরিকার কাছ থেকে মানবাধিকারের কোনো প্রশ্ন আশা করা যায় না। সেই কারণে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়ার পরে যে সংকটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে তারা নেট কানেকশন থেকে ম্যাক্সিমাম সময় বিচ্ছিন্ন থাকতো। কারণ এই যুদ্ধ পরিস্থিতিতে, এটি একটু জানতে চাচ্ছিলাম যে এই যুদ্ধ পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা, আমি সেই জায়গায় টোটালটাই আমি আপনাকে বলে দিচ্ছি যাতে আমাদের দর্শকরা সুবিধা পরিষ্কার জানতে পারেন। রাইট। তো ওই নেট কানেকশনটা বিচ্ছিন্ন থাকছে। এর মূল কারণ হচ্ছে যে নেট কানেকশন যদি হাই স্পিড বা স্বাভাবিক স্পিডটা থাকে, তাহলে ইসরায়েল ইরানের ভেতরে স্বাভাবিকভাবে সাইবার অ্যাটাক বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সুবিধাটা পেয়ে যাবে। এই যুদ্ধের কৌশলের কারণেই, যুদ্ধের কৌশলের অংশ হিসেবে ইরানকে এগুলো করতে হচ্ছে। তো আলটিমেটলি তার একটা স্বাভাবিক প্রভাব পড়ছে জনজীবনে। আমার ছেলের সাথেও কখনো কখনো যোগাযোগ করতে পারছি, কখনো কখনো পারছি না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাই। তাই আমরা জানি আবার যে গুগল কেন্দ্রিক বা পশ্চিমা বিশ্বের যে সমস্ত অ্যাপ, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যত যাই কিছু বলি, এগুলো সব যোগাযোগের মাধ্যম বটে। ওদের জন্য যোগাযোগের মাধ্যম, সে কোন যোগাযোগের মাধ্যম আমি কম বেশি মনে বোঝাতে পেরেছি, আমি ইঙ্গিত দিতে পেরেছি। এই প্রত্যেকটা অ্যাপ কিন্তু তাদের গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করে। আমি সহজ করে বলি, যে মাদার কোম্পানিগুলো হচ্ছে আবার তাদের, আমার আপনার কারোর কোনো তথ্য ওদের কাছে নেই এমন না, সবার তথ্য আমরা কেউই সেই সোজা কথা, জনপ্রিয় সব প্ল্যাটফর্মগুলো তাদের সব। তো সেই কারণে ইরান এগুলো বোঝে, ইরান জানে, এবং এই কারণে মাঝে মাঝে বন্ধ টন্ধ রাখছে। আমার ছেলের সাথে মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে, মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে না। যখন একেবারে এইগুলো সম্ভব হচ্ছে না, তখন সে ওইখান থেকে সরাসরি ফোন করছে, তাও আবার নেটওয়ার্ক ভালো পাওয়া যাচ্ছে না। তো এখন সে আমাকে জানালো যে তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদেরকে সরিয়ে আনার একটা চেষ্টা চলছে। সরিয়ে আনার চেষ্টা তেহরান থেকে পাকিস্তান সীমান্তে নিয়ে যাবে বাসে, তারপরে পাকিস্তানের ভেতরে প্রবেশ করার পর সেখান থেকে ঢাকা আনার একটা প্ল্যান। বাট এখনও এইটা নিয়ে পরিষ্কার কোনো তথ্য আমার ছেলের কাছে নেই বা অনেকের কাছেই নেই যে কবে কখন তাদেরকে কোথা থেকে নিয়ে পাকিস্তান সীমান্তে নেবে এবং কবে তারা আসবে, এটা পরিষ্কার। আচ্ছা, দূতাবাসের পক্ষ থেকে যে খুব ভালো সহযোগিতা পাচ্ছে কথা বলা যাবে না। আমার ছেলে একদম পরিষ্কার করেই আমাকে জানিয়েছে, একটু আগেও আমি আমার ছেলের সাথে কথা বললাম, জানলাম। পাশাপাশি আমি আরেকটা কথা বলি, গত পরশু দিন সম্ভবত বা গতকালকে
গত পরশুদিন আমি ফেসবুকে একটা লাইভ করেছিলাম এই বিষয়টাকে কেন্দ্র করে, ইরান থেকে লোকজন সরিয়ে আনে এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে বাংলাদেশের দূতাবাসকে আমি আহ্বান জানিয়েছিলাম লোকজন সরিয়ে আনার ব্যাপারে তারা যেন দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়। তো ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফ করেছে আমাদের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ওই দিন আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, আমি এখন পোস্ট পজিশন উল্লেখ করছি না, বাট ঘটনাটা ঘটেছে, আমি একজন ব্যক্তির সাথে ফোনে কথা বললাম, তিনি এই সম্পর্কে একটা বিন্দু বিসর্গ কোনো তথ্য দিতে পারলেন না, একেবারে জিরো। আমি তার কাছে জিজ্ঞেস করলাম এই বিষয়ে কে কথা বলছে, কারা করছে, কি করছেন, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, বিষয়টা কি আমাদের জন্য কোনো দিক নির্দেশনা আছে কিনা। তিনি কিচ্ছুই বলতে পারলেন না, বলে যে ব্যাপারে আমার কাছে তথ্য নেই। আমি বললাম যে আপনি কি বলেন এটা তথ্য নেই, আপনি আজকেই এ ব্যাপারে ব্রিফিং হলো। এটি তো নিশ্চয়ই এবং আমি এর পরে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও যে খুব বড় কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এবং কংক্রিট ব্রিফিং এ আসলে খুব একটা বেশি যে একেবারে খোলাসা করে বা একেবারে সুনির্দিষ্ট এই দুই বাস্তবতা, স্যার একটু যদি আপনি এটা স্যার একটু যদি এটা যেটা হয় আমি বলি, যখন একটা যুদ্ধ সংগঠিত হয় তখন হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র রাষ্ট্র আক্রান্ত হয় না, মূলত তো নাগরিক, রাইট। তো নাগরিক তো একটা দেশে বিভিন্ন দেশের নাগরিক থাকে। সেক্ষেত্রে যে কন্টেন্ট নিয়ে আমরা কথা বলছি, ইরানের এই পরিস্থিতিতে কিন্তু ইন্ডিয়া নাগরিক রয়েছে, আমাদের পাশে আপনার চীনের নাগরিক রয়েছে, পাকিস্তানি নাগরিক রয়েছে, পাকিস্তান তাদের বর্ডার ওপেন করে তারা নিয়ে নিয়েছে। আর ইন্ডিয়া যেটা করেছে, তারা আর্মেনিয়াকে ব্যবহার করেছে, আর্মেনিয়া থেকে তারা সেফ এক্সিট নিয়ে নিয়েছে, এবং ঠিক পাশাপাশি চীন কিন্তু জর্ডান থেকে তার নাগরিকদের সেফ এক্সিট নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার হলো যে এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হয় তখন কুইক রেসপন্স করা কিংবা একটা ফার্স্ট এইড সার্ভিস থাকা, এগুলো আমাদের ফরেন পলিসি কিংবা এগুলো যারা দেখভাল করেন, আমি জানি না তারা জানেন কিনা, আমি ওনার সাথে পূর্ণ একমত। কারণ হচ্ছে গিয়ে এই রকমের পরিস্থিতিতে আপনার সবসময় আমরা দেখি যে একটা হটলাইন চালু করা হয়েছে। এই হটলাইন চালু করা তো মানে এখানে হটলাইন চালু করার চেয়ে হলো এখানে দ্রুত এখানে কি করবে, এখানে হটলাইন চালু করার তো মূল দায়িত্ব না। মূল দায়িত্ব হচ্ছে আপনি আপনার সিটিজেনকে, আপনি আপনার নাগরিককে কিভাবে সেফ এক্সিট দিবেন অথবা সেফ জোনে নিয়ে যাবেন। এবং কাজটা করতে হবে একেবারে যে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা করে চিন্তা করে। এখনো পরিকল্পনা করবেন, যুদ্ধের 7 দিন হয়ে গেছে, এমনও তো হতে পারতো যে যুদ্ধই এই 7 দিনই প্রলং হয়েছে এবং 7 দিনে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। স্যার আমরা আসবো আবারও আপনার কাছে এই বিষয়ে আলোচনা করব, একটু বিরতি নিতে যাচ্ছি আমরা। দর্শক আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান, এই পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা আলোচনায় ছিলাম ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে। অধ্যাপক ফজলুল হালিম রানা স্যারের সঙ্গে আমরা কথা বলছিলাম যে এই যে আমাদের দূতাবাস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব আসলে পালন করার প্রয়োজন এই যুদ্ধ পরিস্থিতিতে, সেটি শুধু যে এখন এই ইরান ইসরায়েল যুদ্ধের কারণেই এই আলোচনাটি উঠেছে সেটি না। বিভিন্ন সময় আমরা দেখেছি এই ধরনের অভিযোগ আমাদের প্রবাসী বাংলাদেশি যারা এবং সেই দেশে যারা থাকেন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে। এর আগেও আমরা এরকম পরিস্থিতির মুখোমুখি হতে আমাদের নাগরিকদেরকে দেখেছি যে যুদ্ধ পরিস্থিতিতে আমাদের দূতাবাসগুলো সেভাবে হয়তো তড়িৎ যে অ্যাকশন প্রয়োজন বা একেবারে দ্রুত সময়ের মধ্যে যে কাজগুলো প্রয়োজন সেটি আসলে করেন। এবং আমরা যেটি বলছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংও সেদিন আমরা যেটি দেখলাম যে তাদের পক্ষ থেকেও যেমনভাবে বলা হচ্ছিল সেখানে অর্থ কীভাবে পাঠাবে, কীভাবে কী করবে, এরকম নানা রকম আসলে খুব ধীরগতির একটি তৎপরতা মনে হয়েছিল। এবং ভাই যেটি বলছিলেন যে ওনার সন্তান যেহেতু ওইখানে আছে, তার সাথে তো আরও বেশি যোগাযোগ করে তথ্য জানার সুযোগ ওনার হয়েছে। এই বাস্তবতায় আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যে বারবারই আপনারা পরামর্শ দেন, বিভিন্ন সময় আমরা দেখেছি, একটু যদি বলেন যে আসলে এই পরামর্শ কি দিতেই থাকবেন শুধু, আর তারা কি করবে তাহলে? না, এই প্রশ্নের উত্তর তো আপনি তাদেরকে করা উচিত। কারণ হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে, এবং দেখেন এবারের যুদ্ধ কিন্তু একটি ডিফারেন্ট আপনার মাত্রা রয়েছে এই যুদ্ধের। কীরকমের ওয়ার, সাধারণত ট্রেডিশনাল কিংবা কনভেনশনাল যে ওয়ারগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু আমরা জানি যে স্থলপথে কিংবা নৌপথে সংগঠিত হয়। এবারে কিন্তু পুরোটাই একটা স্কাই ব্যাটেল। হ্যাঁ, তো কাজে আকাশ থেকে আকস্মিকভাবে এবং এক দেশের সাথে আরেক দেশের দূরত্ব যেহেতু 1500 মাইলের বেশি, কাজেই এটা স্কাই ব্যাটেলে আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে। অর্থাৎ আমরা যে বলছি যে নিরাপদে আমি সরিয়ে নিয়ে যাচ্ছি, আপনি তেহরান থেকে, এটা ঠিক যে বাংলাদেশের হয়তো 11টি বাংলাদেশের সমান ইরান, কিংবা তার আপনার মানে 15 লক্ষেরও বেশি হচ্ছে গিয়ে বর্গ কিলোমিটার তার আয়তন। কিন্তু সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে এখন সেই খোদ ইরানই কিন্তু
তার যে ফার্স্ট ওয়েভে সে ব্যবহার করছে ট্যাকটিক্যাল নিউক্স, যেগুলো আমরা বলতে পারি মিসাইল, অর্থাৎ একটা লিমিটেড ভার্সন বলা যায়। তারপরে কিন্তু তারা শুরু করছে স্ট্র্যাটেজিক্যাল নিউক্স মানে হচ্ছে আপনি পার্টিকুলার একটা শহরকে কিংবা একটা নির্দিষ্ট স্থানকে টার্গেট করে আপনি তাকে ভ্যানিশ করে দিতে পারেন। ঠিক তেমনি গতকালকের থেকে যেটা দেখলাম যে ইরান কিন্তু এখন যেটা শুরু করেছে এবং যেটা সারা বিশ্বকে তারা আয়াতুল্লাহ আলী খামেনি তাদের সুপ্রিম লিডার, তার ভাষ্যমতে যে তারা পৃথিবীকে এমন কিছু দেখাবেন যেটা এই সেঞ্চুরি মনে রাখবে। তো সেটার একটা ভার্সন কিন্তু আমরা দেখলাম যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা, এবং এইটা কিন্তু হচ্ছে আপনার থার্ড ওয়েভ। কাজেই এরকমের আপনার যখন অস্ত্র ব্যবহৃত হয় তখন এটা যে ইরান শুধু করছে তা না, যখন ইসরায়েলের আপনার হচ্ছে গিয়ে তারা যখন এটার হচ্ছে আপনার প্রতিরোধ করবে কিংবা তারা যখন পাল্টা আঘাত করবে, তো এর থেকে তো ভয়ঙ্কর অস্ত্র তারা ব্যবহার করতে পারে যদি এই এসকেলেশন হচ্ছে গিয়ে আপনার এক্সটেনশন হয়। তো তখন আপনি তো আপনার এই কোথায় সরিয়ে নিলেন, কিভাবে নিলেন, কত কিলোমিটার দূরে রাখলেন, এটা দিয়ে তো কোনো কাজ হবে না। তখন যেটা আপনার আফসোস করা ছাড়া তো আর কোনো কাজ থাকে না। তার মানে হচ্ছে যে আমরা যেটা বলি যে এরকম পরিস্থিতি তৈরি হলে শুধুমাত্র ইসরায়েল কিংবা ইরানের বেলায় নয়, যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে প্রথম কাজ হচ্ছে আপনি আপনার নাগরিকের নিরাপত্তা দেবেন। এবং সেই নিরাপত্তা দিতে গেলে আপনি যেমন ধরুন ইরানের সাথে আপনার 8টি দেশের বর্ডার রয়েছে, আপনার যে শুধুমাত্র আর্মেনিয়া, জর্ডান কিংবা আফগানিস্তান কিংবা পাকিস্তান দিয়ে আপনাকে আসতে হবে এমন তো না, বাংলাদেশ অন্য ওয়েতেও নিয়ে আসতে পারবে চাইলে। এখন সেই কাজটা তো সরকারকে করতে হবে এবং এজন্য রেসপন্সিবল তো সরকার। এবং ওখানে যে মানুষগুলো রয়েছে নাম্বারটা খুবই কম এবং তাদের মধ্যে হয়তো ইন্টার কমিউনিকেশনও খুব কম, কারণ হচ্ছে এরা যখন আপনার একটা কমিউনিটি খুব কম সংখ্যা হয় তখন কিন্তু তারা খুব বেশি একে অন্যের সাথে যে লেগে থাকে এরকম না, স্ক্যাটার্ড। ইরান একটা বড় দেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজেই এরা তো এখন অসহায়। কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব হচ্ছে এদেরকে সাপোর্ট দেওয়া, কিন্তু রাষ্ট্র সেটা কি আজকে আপনার সপ্তম দিনে এই প্রশ্ন আমরা করতেই পারি যে রাষ্ট্র কি সেটা আদৌ দিচ্ছে বা সেটা কি করছে না? ভাই যেমনটি বললেন যে এখন পর্যন্ত কি দূতাবাস থেকে আপনার ছেলে বা বাংলাদেশি যারা আছে, আর আপনার ছেলের সাথে আরো বাংলাদেশের সাথে আছে? না, আমার ছেলের সাথে বাংলাদেশি নেই, কমিউনিকেশন তো আছে বাংলাদেশি অন্য দেশে। হ্যাঁ, অনেকের সাথে আছে। তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে আমার জানা মতো 3 জন স্টুডেন্ট এই মুহূর্তে বাংলাদেশি, খুব বেশি না, কারণ ইরানের সাথে তো আসলে বহির্বিশ্বের যোগাযোগটা তুলনামূলক কম, অত জানেও না। আবার নানান কারণে যারা অঢেল টাকা পয়সার মালিক তারা তো ইউরোপ আমেরিকার দিকে পাঠিয়ে দেয়, অস্ট্রেলিয়া, যার কারণে ইরানের দিকে বিষয়টা অনেকেই জানে না, যায়ও না। আমি যেহেতু ওখানে থাকতাম, আমি মোটামুটি কম বেশি জানি সেখানকার শিক্ষা ব্যবস্থা, তাদের ডেভেলপমেন্ট সম্পর্কে আমার ধারণা আছে। সেই কারণে আমার ছেলেকে পাঠিয়েছি সেখানে পড়ছে। তার সাথে যোগাযোগ আছে আমার দূতাবাসের, কারোর যোগাযোগ, দূতাবাসের কর্মকর্তারা কেউ আমার ছেলের সাথে যোগাযোগ করেছে, তার ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার পাঠিয়েছে মেইলের মাধ্যমে। আবার আমার ছেলেও তাদের সাথে যোগাযোগ করেছে। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়, যে যখন যোগাযোগগুলো হচ্ছে, যোগাযোগের ভাষা মানে কনভারসেশন যেগুলো হচ্ছে সেগুলোও খুব সুখদায়ক না। দূতাবাসের কর্মকর্তারা বলছে ভাই আপনার যেহেতু আমরা বিপদে। আমার ছেলে তখন বলছে যে আপনারা কি করে বিপদ হলেন, আপনারা তো দূতাবাসের লোকজন, আপনারা তো স্বাভাবিকভাবে যুদ্ধের কারণে আপনারা সেই পজিশনে, আর দূতাবাসগুলো তো অল টাইম সেই, এর বাইরের অন্য কথা। তো সেই ক্ষেত্রে যদিও ইসরায়েল, আমি আগেই বলেছি ইসরায়েল আমেরিকার ব্যাপারে এই কথা প্রযোজ্য না, তারা যুদ্ধের কোনো নীতি মানে না, সাধারণত জনপদের পর জনপদ ধ্বংস করে দিয়ে তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু তারপরেও নর্মালি দূতাবাসগুলো সেফ। সেই জায়গায় আমি তো স্টুডেন্ট, আমাকে সরিয়ে এনেছে, আমি তো আপনার দূতাবাসের বাইরে। আপনি যদি এই কথা বলেন, আপনারা এখন গার্ডিয়ান, আমার ছেলে তাদেরকে বলছে আপনি আপনার গার্ডিয়ান, আপনারা এই দায়িত্ব পালন করবেন। সেখানে যদি আপনি আমারে তুলনা করে বলেন যে আমি নিরাপদ, আপনি বেশি আনসেফ, তাহলে তো হবে না। সেক্ষেত্রে আপনারা কাজ করেন, প্লিজ কাজ করেন, এবং কীভাবে কী করা যায় সেটা দেখেন। এইভাবে বলেছে, বলার পরে এখনও পর্যন্ত পরিষ্কার তথ্য নেই যে কিভাবে আনা হবে। এবং আই এম ভেরি অ্যাফ্রেড, আমার ছেলে তেহরান থেকে প্রায় 400 কিলোমিটার, মেবি 400 কিলোমিটার বেশি দূরে, তাকে যদি বলে যে ওখান থেকে তেহরানে আসতে হবে, তেহরান থেকে বাস ছাড়বে, এই বাস পাকিস্তানের সীমান্তে যাবে, তো সেখান থেকে তেহরান আসবে কি করে, এবং তেহরান থেকে পাকিস্তানে যাবে কীভাবে? দেখা গেল বললো যে আজকে বিকাল 4টায় তেহরান থেকে বাস ছাড়বে, সে ওইখান থেকে এসে এই বাস একদিন আগে তো তাকে রওনা দিতে, মানে এই কমিউনিকেশনের গ্যাপটা হতে পারে ভীষণভাবে, আমি শঙ্কিত সে ব্যাপারে। অর্থাৎ আমি খুবই
শঙ্কিত যে আমার ছেলে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে পাকিস্তান হয়ে বাংলাদেশে আসতে পারবে কিনা, আমি এই ব্যাপারে খুবই শঙ্কিত। কিন্তু আমি এখানে একটা কথা বলতেই চাই, প্লিজ আমাকে বলার সুযোগ দেন। 5ই আগস্টের পরে যে বাংলাদেশ পাল্টে গিয়েছে বলে আমরা ধারণা করছিলাম, আমি দেখছি সেই বাংলাদেশ পাল্টায়নি। এই বাংলাদেশের পরিবর্তনটা হওয়া উচিত। আমরা দেখতে চাই, আমরা এই বাংলাদেশ দেখতে চাইনি। আমরা যে সংসার করে করে দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়ে দিলাম, দেশের পরিবর্তনের জন্য কত বিশেষজ্ঞ যে লাগালাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের দেশের পরিবর্তনটা কি হয়েছে? এই রকম সংকট যখন হয়, যেখানে হয়, সেই জায়গায় বাংলাদেশ শুধু আটকে যায়, অন্য সব দেশ মুক্তি পায়। পাকিস্তানের নাগরিকদের সরিয়ে আনা হয়েছে, ভারতের নাগরিকদের সরিয়ে আনা হয়েছে, ইরাকের লোকজন সরে গেছে, ইরানে তো বিভিন্ন দেশের লোকজন থাকে, সমস্ত দেশের লোকজন চলে গেছে। আমার ছেলের বন্ধুরা সব চলে গেছে বিভিন্ন দেশে, যার যার দেশে, আফগানিস্তানের লোকজন চলে গেছে, সিরিয়ায়, আর্মেনিয়ায়, রাশিয়ায়, যারা যেখান থেকে চলে গেছে, পড়ে আছে শুধু বাংলাদেশের লোকজন। এবং তারা জানে না কখন বাংলাদেশের দূতাবাস তাদেরকে উদ্ধার করবে। দিস ইজ আওয়ার কান্ট্রি। এটা কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়? এটা কি আমাদের বিপ্লবের চেতনা? এই কি সংস্কার? এই কি সরকারের উদ্যোগ? আমরা জানতে চাই। এই সমস্তগুলো পরিষ্কার করা দরকার। শুধু সংস্কারের প্রশ্নে মানে কাগজে কলমে শুধু বলবো আমরা দেখাবো, আমরা দেখতে চাই, বাস্তবতা দেখতে চাই। মানে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি যে স্যার, একইভাবে যদি বলি আমরা, এই যে আমাদের দূতাবাসগুলো নিয়ে শুধু এই সময় না, অন্যান্য ক্ষেত্রে আমাদের শ্রমবাজার রিলেটেড যেই আমাদের শ্রমবাজার সম্পৃক্ত যে দূতাবাসগুলো যেগুলো আছে, সেখানে আমরা দেখি যে এই একই কথাই কিন্তু আমাদের প্রবাসী কর্মীরাও বলেন যে পাকিস্তানের কর্মী, শ্রীলঙ্কার কর্মী, ইন্ডিয়ান কর্মী, অন্য কর্মীদের বেলায় দূতাবাস যে একেবারে সরাসরি যেই পদক্ষেপগুলো নিতে পারে, আমাদের পরিকল্পনা করতে 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 শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই সমস্যা অন্যদিকে চলে যায়। এই জায়গাটিতে আসলে এই যে ভাই যেটি বলছিলেন যে এই অভ্যুত্থান পরবর্তী সংস্কার বা আমরা একটা পরিবর্তনের কথা বলছি, তাহলে আসলে কি পরিবর্তন আমরা পাবো এই কূটনৈতিক ক্ষেত্রে বা আমাদের দূতাবাসগুলোর ক্ষেত্রে? যদি অন্তত পক্ষে এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা একটু পরিবর্তন না দেখি, তাহলে তো না। আমার কাছে যেটা মনে হয়, দেখেন, এই পরিবর্তন কিংবা এই সংস্কার এ নিয়ে আমার কথা বলার রুচি এবং আগ্রহ কোনোটাই নেই। কারণ হচ্ছে গিয়ে রুচি এবং মানুষের যখন প্রত্যাশা এবং প্রাপ্তির সমন্বয় না ঘটবে, তখন মানুষ সঙ্গত কারণেই সেই জায়গাটাকে স্কিপ করবে। কারণ হচ্ছে সাধারণ মানুষ, আমার সহ আলোচক সম্মানিত উনি যেভাবে বলছিলেন যে মানুষের মধ্যে একটা ইচ্ছা ছিল, আগ্রহ ছিল, আশা ছিল যে এরকম হবে। এখন বরং ডে বাই ডে সিচুয়েশনটা আর ওর্স্ট হচ্ছে এবং এইটাই আপনাকে এডমিট করতে হবে এখন। তো যদি সেটাই হয়, তাহলে আপনি এই সংস্কারের কথা কিংবা এই মানে এক কথা যদি বলি পরিবর্তনের কথা, তাহলে আমরা কেন বলবো আর কি, বা এটা নিয়ে কেনই বা আমরা, তো এই জন্য বললাম যে এই বিষয় নিয়ে কথা বলার বিন্দু মাত্র আগ্রহ কিংবা রুচি কোনোটাই আমার নেই। বরং আমার কাছে যেটা মনে হয় যে এখানে আমাদের রাষ্ট্র হিসাবে আপনি যে জায়গাগুলো ডেভেলপ করার কথা ছিল, অর্থাৎ গত 55 বছরে, সেটা আপনি কারা কখন ক্ষমতায় ছিল সেই প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে ধরুন আপনি আপনার ফরেন পলিসি কিংবা হচ্ছে গিয়ে আপনার বিদেশের যে মিশনগুলো রয়েছে বা আপনার যে হাই কমিশনগুলো রয়েছে, আপনি সেখানে আপনার প্রপার যে সার্ভিসটা সেটা আপনি নাগরিককে দিতে পারছেন না। এবং এই অভিযোগটা গত 55 বছর যাবতীয়। তার মানে হচ্ছে আপনার প্রফেশনালিজম গ্রো করে নাই এবং কোনো পরিবর্তন তো হচ্ছে না। মানে এমন না যে আগের বছরে চেয়ে এই বছর পরিবর্তন, এই বছর তার পরিবর্তন তো নেই, বরং আরো হয়তো বাজে দিকে বললাম যে ওর্স হচ্ছে। এবং এর পিছনে তারা যে লজিকটা দেখান, বিভিন্ন সময় আমরা কথা বললে তারা একটা কথা বলেন যে জনবল কম। আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স রয়েছে বিভিন্ন দেশের দূতাবাসে, ধরুন আপনি তুর্কিয়েতে বা ইস্তানবুলে বাংলাদেশ সহ আরো পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর দূতাবাস আছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে তারা যে এক্সকিউজটা দেন, ধরুন সৌদি আরবে কিংবা পৃথিবীর যে কোনো দেশে, যে আমাদের যে জনবল আছে সে তুলনায় আমাদের যে কর্মী কিংবা আমাদের যে জনশক্তি তারা অনেক বেশি একটা নাম্বার, যেটা তারা সার্ভিস দিতে তারা হিমশিম খাচ্ছেন। কিন্তু এই তথ্যটা সঠিক না। সঠিক না কেন আমি বলি, কারণ হচ্ছে গিয়ে এর থেকে বহু বেশি শ্রমিক শ্রীলঙ্কার মতো একটা ছোট দেশের রয়েছে, কিন্তু তারা কিন্তু সার্ভিসটা পাচ্ছে এবং ওয়েল ম্যানেজমেন্ট রয়েছে এবং প্রফেশনালিজম রয়েছে। এবং আমি কোনো অনেক ক্ষেত্রে আমরা শ্রীলঙ্কার উদাহরণও দেই, তাদের শ্রমিকদের বা তাদের বাংলাদেশি বোধহয় পৃথিবীর একমাত্র দেশ যে দেশের নাগরিকরা বিদেশে গিয়ে বাংলাদেশের টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, কিন্তু তারা একমাত্র জাতি যারা সেই
অনুযায়ী কোনো সেবা তো পাচ্ছেই না, বরং তাদের দীর্ঘদিনের অভিযোগ যে তাদেরকে বিভিন্নভাবে অর্থাৎ হয়রানি করা হচ্ছে কিংবা তাদের কাছ থেকে অর্থ লোপাট করা হচ্ছে, বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, তাদেরকে দিনের পর দিন ঘুরানো হচ্ছে। এইটা পৃথিবীর অন্য কোনো জাতিরাষ্ট্র, সে ক্ষুদ্র রাষ্ট্র হোক কিংবা যেটা বললাম যে আমি শ্রীলঙ্কার কথা বলছি, আবার ঠিক পাশেই ইন্ডিয়া অনেক বড় দেশ এবং তাদের কিন্তু প্রচুর শ্রমিক বিভিন্ন দেশে রয়েছে। তাদের হাই কমিশনে কিংবা দূতাবাসে গিয়ে কিন্তু মানুষ এরকম বিদ্রোহ করে না, মানুষ অনশন করে না, মানুষ ধর্মঘট করে না। এখন এই জায়গাগুলোতে আপনি যে প্রসঙ্গ তুলছিলেন যে এইগুলোর সমাধান কিংবা এর আসলে উত্তরণের উপায় কি কিংবা এই সংস্কার, এখন কে আপনার এই কনসেপ্ট দিয়ে কে কি বুঝেন সেটাও তো একটা বিষয়। আপনি রিফর্ম বলতে যেটা বোঝেন, স্টেট রিফর্ম তো যুগে যুগে কালে কালে বহু দেশে হয়েছে, সেই সব দেশে যে বিপ্লব হতে হয়েছে এমন না। আপনি ধরেন লাতিন আমেরিকা থেকে শুরু করে আমাদের সাউথ এশিয়া, ইভেন সিঙ্গাপুর পর্যন্ত স্টেট রিফর্ম হয়েছে এবং সেই রিফর্ম হওয়ার কতগুলো মেকানিজম রয়েছে। আমি আপনাদের এই চ্যানেলে এর আগেও বহুবার বলেছি যে সেগুলো করার জন্য যে ইনস্টিটিউশনাল একটা প্রসিডিউর রয়েছে। এখন আপনারা যেভাবে রিফর্ম করছেন, সেই রিফর্ম হচ্ছে যে ধরুন আপনি একটা পার্টিকুলার ডেস্ক নিয়ে কিংবা একটা মিনিস্ট্রি নিয়ে চিন্তা করলেন, আমি তথ্য মন্ত্রণালয় নিয়ে কিংবা পরিবেশ নিয়ে আমরা কাজ করব। এখন আমরা পরিবেশের যে কয়জন মানুষ আমরা চিনি তাদেরকে ডেকে 15-20 জন কাগজে কলমে কিছু, এবং 2 মাস পরে বা 3 মাস পরে একটা মেয়াদ দেওয়া হলো, এরপরে তারা এসে কিছু কাগজ 15-20 পৃষ্ঠা 30 পৃষ্ঠার জমা দিল, আমরা সংস্কার করলাম। এখন এভাবে আবার অন্যরা মানে কি না মানে হ্যাঁ না দিয়ে দিলাম, সে ব্যাপারে তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সে ব্যাপারে এরপরে যে সরকারই আসবে, এই দেশের এই মাটির এই দেশের সন্তানদের কপালে যে সরকারই থাকুক না কেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই যে সংস্কার, এই সংস্কার কোনো সরকার এসে এক্সিকিউট করবে না, কোনো সরকার এসে এক্সিকিউট করবে না, কারণ এটি কোনো ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে হচ্ছে না। আপনি একটি একপাক্ষিক করছেন এটি, কাজেই এটি গ্রহণ করবে না, এটা কোনো সরকার করবে না, সে যে সরকারই আসুক। এমন না যে সরকার পতিত সরকার তারা শুধু এটাকে বিরোধিতা করবে, তা না, যারাই আসুক সেই বাস্তবতাই হয়তো জি আমরা একেবারে শেষের দিকে জি বাস্তবতাটা এমনই আমার কাছে। সিরাজুল ভাই, আপনি যদি একটু একেবারে 30 সেকেন্ডে কোনো কিছু বলেন এই ইরান। আমি যেটা বলতে চাই, ইরান ইসরায়েল যুদ্ধ যা বাস্তবতা তো আমরা সবাই দেখছি। এখন আমরা এই মুহূর্তে যে সংকটে আমাদের এই 400 মানুষ যারা শুধুমাত্র তেহরানে আছে, আর টোটাল যদি 1000-2000 থাকে বা তার বেশি থাকে বা তার কম থাকে, চাই তাদের জীবনের তো মূল্য আছে এবং তারা তো কোনো না কোনোভাবে, যে কোনোভাবেই হোক না কেন, তারা তো দেশের সম্পদ, তারা দেশের নাগরিক, তাদেরকে উদ্ধার করার দায়িত্ব এই সরকারের, ওই দূতাবাসের। অতএব তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিক, প্রয়োজনে আমাদেরকে ডাকুক, আমাদের কাছ থেকেও পরামর্শ, এবং সেটি যেন বারবার এই আলোচনা বা পরামর্শ করে। আমি ইরানের 2 দফায় 10 বছর ছিলাম, আমি তো অনেক কিছু জানি, আমাকে ডাকুক। জি, জনাব সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ফজলুল হক ইমরান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী মুখের আজকের এই পর্বে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি আসলে বাংলাদেশের দূতাবাস এবং মিশনগুলোতে যে পরিস্থিতি হয় বিভিন্ন সময় আমরা দেখেছি, এরকম প্রতিকূল পরিস্থিতিতে আমাদের দূতাবাসগুলোর সেবা বা দূতাবাসগুলোর সেবার ধরন নিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিদের যেমনি অভিযোগ থাকে, তেমনি আমাদের যারা বিশেষজ্ঞ পর্যবেক্ষক আছেন তাদের তো আরও বেশি খুবই তিক্ত অভিজ্ঞতার কথা তারা সবসময় বলে থাকেন। আশা করছি যে ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের দূতাবাসগুলো, মিশনগুলো এবং সরকার যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা এই বিষয়গুলো নজর দেবেন। তাতে করে হয়তো বা আমাদের এই যে অভ্যুত্থান, বিপ্লব বা পরিবর্তন বা সংস্কার যেটি বলি না কেন সেটি কাজে আসবে। না হলে আসলে কাজের কাজ কোনো কিছুই হবে না, শুধু কাগজে কলমে আর মুখে মুখেই থাকবে। আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী, প্রবাসী মুখের সঙ্গে সবাই থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।